আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাধীন মিডিয়া প্ল্যাটফর্ম জিটিওর প্রতিষ্ঠাতা এবং সিইও, আল জাজিরা টেলিভিশনের আলোচিত টক শো হেড টু হেডের খ্যাতিমান উপস্থাপক ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে প্রায় ৩৫ মিনিটের একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। তিনি বাইরে যাবেন, ইন্টারভিউ দেবেন, এটি খুব স্বাভাবিক। এই ইন্টারভিউতে তিনি অনেক বিষয়ে কথা বলেছেন, তবে গত সোমবার যে ৩৫ মিনিটের কথা বললাম, আসলে তার ভিতর থেকে মাত্র কয়েক মিনিটের একটি ছোট ক্লিপ প্রচারিত হয়েছে। তার আলোকে আজকের এপিসোডটি তৈরি করছি। শেষ পর্যন্ত যদি শোনেন আপনারা, তাহলে আগামী নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে পরিকল্পনা, যে চিন্তা বা ভাবনা, এ সম্পর্কে আপনারা স্পষ্ট ধারণা পাবেন। এর সঙ্গে আমার কিছু মন্তব্য বা বিশ্লেষণ যুক্ত করতে পারি বিভিন্ন জায়গায়। শুরুতেই বলে রাখি, সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে সাক্ষাৎকারের যেটুকু অংশ প্রচারিত হয়েছে, গভীরভাবে দেখলে এবং শুনলে বুঝতে কষ্ট হবে না প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস খুব একটা স্বস্তিতে, খুব একটা খুশিতে বা স্বচ্ছন্দে মেহেদী হাসানের প্রশ্নের জবাব দিয়েছেন। এটা মনে হবে যে উনি একটু অস্বস্তিতে ভুগেছেন, এটি আমার কাছে মনে হয়েছে। আপনারাও যদি তার জবাবগুলো শোনেন, আমি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করব, আপনারা বুঝতে পারবেন যে অস্বস্তিটা বা বিরক্তিটা আপনারাও আসলে হয়তো বুঝতে পারবেন। শুরু করি। সাংবাদিক মেহেদী হাসান প্রশ্ন করেছেন তাকে যে, আপনি সাক্ষাৎকারের শুরুতে বলেছিলেন, যেহেতু বললাম যে 3 মিনিট বা 4 মিনিটের ক্লিপ দিয়েছেন, মাঝখান থেকে হয়তো তিনি নিয়েছেন। তো শুরুতে প্রফেসর ইউনূস নাকি বলেছিলেন যে বাংলাদেশের অনেক মানুষ এখন কাজ দেখতে চায়। আবার সমালোচকরা বলছেন অনেক দেরি হয়ে গেছে। এটি সাংবাদিক মেহেদী হাসান বলছেন। নির্বাচনের জন্য আরো 6 মাস অপেক্ষা করা খুব দীর্ঘ। মানুষ ক্রমেই অস্থির হয়ে উঠছে। কেন আমরা এর আগে নির্বাচন করতে পারছি না, অন্তর্বর্তী সরকার কেন করতে পারছে না? মেহেদী হাসান প্রশ্ন করছেন, নেপালের অন্তর্বর্তী নেতা সুশীলা কার্কি 6 মাসের মধ্যে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন, কেন বাংলাদেশে 18 মাস লাগছে বা আসলে এর চেয়ে বেশি? জবাবে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বলছেন, মানুষ বলছে কেন এত সময় লাগছে, এটা একটা পক্ষের কথা। তিনি বলছেন, আবার এমন মানুষও আছে যারা বলেন বা যারা বলছেন 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন। আপনারা যারা ক্লিপটি ইতিমধ্যে শুনেছেন তারা হয়তো হতবাক হয়ে এটি শুনেছেন। আমি প্রথমে শুনে বিশ্বাসই করতে পারছি না, এটি কি বলছেন তিনি। প্রফেসর ইউনূস বলছেন যে সুতরাং মানুষ সব ধরনের কথাই বলছে। তারা বলছে, তিনি যেটি আসলে ক্যাচ করেছেন, মানুষ বলছে আপনি থাকুন, নির্বাচনের দরকার কি, নির্বাচন কার দরকার, এটি নিয়ে আমি আসলে কি ব্যাখ্যা দেব? সম্মানিত দর্শক, আপনারা যেখান থেকে শুনছেন, যার যে অবস্থান, এই যে নির্বাচন কি দরকার, নির্বাচন কার দরকার, এটির জবাব কিন্তু আপনি নিজেই নিজেরটা পেতে পারেন। মেহেদী হাসান প্রশ্ন করছেন এরপরে, এমন কথা যারা বলছেন, প্রফেসর ইউনূস যাদের কথা বললেন 5 বছর 10 বছর থাকার কথা, নির্বাচনের কি দরকার, মেহেদী হাসান এটি সম্পূর্ণ প্রশ্ন করছেন যে এমন কথা যারা বলছেন তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা বলেন কেন আমরা তাড়াতাড়ি নির্বাচন করতে পারছি না, এই বিলম্ব কিসের জন্য? আবারও প্রধান উপদেষ্টা তার যে ব্যাটিং সুলভ যে মানসিকতা, সাক্ষাৎকারের সময় তিনি বলছেন, যখন তারা এই কথা বলে তখন আসলে গণতন্ত্র নিয়ে নয়, তারা আসলে সুশাসন নিয়ে কথা বলে, তারা দুর্নীতিমুক্ত শাসন দেখতে চায়, সেজন্যই তারা বলে আপনি থাকুন। প্রফেসর ইউনূসকে তারা বলে আপনি থাকুন, কারণ নির্বাচনের পর তারা বিশৃঙ্খলার মধ্যে পড়তে চায় না, দেশের জনগণ বিশৃঙ্খলার মধ্যে পড়তে চায় না, এটি প্রফেসর ইউনূস বলছেন। আমি জানি না আসলে কারা তাকে এগুলো বলেন, কার চিন্তা, কার কথা দ্বারা তিনি প্রভাবিত, বা কেন তিনি আসলে এমনটা ভাবছেন। এইসব ভাবনার আসলে যৌক্তিক কোনো কারণ আছে কিনা আমি জানি না। এরপর প্রফেসর ইউনূস বললেন, আপনি এক ধরনের মতামত তুলে ধরেছেন, সাংবাদিককে প্রশ্ন করছেন, উল্টো বলছেন আমিও আরেক ধরনের মতামত তুলে ধরলাম, কোনটা বেশি শক্তিশালী? দেখুন, প্রফেসর ইউনূস যে কথার জাদুঘর, তিনি কিন্তু এই কথার জাদুতে, কথার মারপেজ দিয়ে শক্তির লড়াইয়ে কিন্তু নিজেই নেমে গেছেন, এটি স্পষ্ট বোঝা যাচ্ছে। তখন মেহেদী হাসান আবার প্রশ্ন করছেন,
কিন্তু আপনি কি আজ বলবেন নির্বাচন পর্যন্ত পৌঁছাতে এত সময় লাগার কারণ কি? আমি একটু বলি, এই মেহেদী হাসান আল জাজিরার হেড টু হেড প্রোগ্রামে বিগত সরকারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভির একটি সাক্ষাৎকার করেছিলেন, বেশ লম্বা সাক্ষাৎকার, এবং রীতিমতো মানে ঘেমে নিয়ে উঠেছিলেন গওহর রিজভি। তিনি যাকে ধরেন সহজে ছাড়েন না। যাই হোক, এই যখন বললেন যে এত সময় লাগার কারণ কি, বারবার তিনি এই প্রশ্নটি করছেন। প্রধান উপদেষ্টা বলছেন, একদম সরাসরি তিনি পাশ কাটিয়ে গিয়ে উত্তর দিলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা কতদিন থাকবো তা কেউ নির্ধারণ করে দেয়নি, আমরা কতদিন থাকবো সেই সিদ্ধান্ত আমাদের। এই এতক্ষণে হইল আসল কথাটা জানা গেল। তিনি বললেন আমাদের তিনটি কাজ করতে হবে, মানে প্রফেসর ইউনূস বললেন সংস্কার, বিচার এবং নির্বাচন। আমরা সংস্কারের এজেন্ডা নিয়ে কাজ করছি, এটি একটি বিরাট এজেন্ডা, সেই এজেন্ডা নিয়ে আসলে অনেক কথা আছে। তিনি বলছেন শুধু নির্বাচন করলেই সেই পুরনো বিষয়টা আবার ঘটবে, মানে ফ্যাসিবাদ বলুন, স্বৈরাচার, যা যা বলেন যত কিছু আছে, সেটি শুধু নির্বাচন যদি তারা করেন তাহলে সেটি আবার ঘটবে, এটি তারা দিব্য চোখে দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গে যেসব রাজনৈতিক দল রয়েছে তারাও আসলে এটি মনে করছে। এবং তিনি বলছেন ছাত্রদের নেতৃত্বে জনগণের একটি দাবি হলো সংস্কার করা। আসলে জনগণ চেয়েছিল সংস্কার, কিন্তু সে সংস্কার নিয়ে যা ঘটছে গত 13-14 মাস ধরে, জনগণ এখন আসলে কতটা সংস্কার চায় এটি বিরাট প্রশ্ন। জনগণ এখন আসলে ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থায় চলে এসেছেন, এটি আসলে তারা হয়তো মনোযোগ দিচ্ছেন না। তিনি বলছেন প্রফেসর ইউনূস, তাই সবার আগে নিশ্চিত করতে হবে ফ্যাসিবাদের সব শিকড় উপড়ে ফেলা হয়েছে, যাতে আগের মতো সরকার আবার ফিরে আসতে না পারে, সেটাই আমাদের এজেন্ডা। কিন্তু এই ক্ষমতার দৌড়ে যে রাজনৈতিক দলগুলো আছে তারাই একজন আরেকজনকে কিন্তু এখন বলছে অমুক গেলে ক্ষমতায় আবার ফ্যাসিবাদ হবে, অমুক গেলে আবার আওয়ামী লীগের উত্তরসূরি হবে, নানাবিধ ঝগড়ার লড়াই কিন্তু তাদের মধ্যে আছে। আসলে ওই যে যেটি বললাম যে এজেন্ডা নিয়ে তিনি যত কথাই বলেন না কেন, এই এজেন্ডা নিয়ে যে তার কোনো ধারণা নেই এটি কিন্তু তিনি নিজেই স্বীকার করেছেন। এটি কি আসলে ঘোষণা দিয়ে বলবার মতো কোনো বিষয়? এটি থেকে ধারাবাহিক প্রক্রিয়া যে আমি এমন কিছু করলাম, এটা তো আসলে কোনো একটা প্রোডাক্ট নয় যে আমি করলাম ফিনিশিং দিয়ে বলে দিলাম যে ফাইনাল প্রোডাক্ট হয়ে গেছে, এটি আলটিমেট, তা তো নয়। গণতন্ত্র, নির্বাচন, এগুলো একটা ধারাবাহিক প্রক্রিয়ার ভেতর দিয়ে কিন্তু গড়ে ওঠে, বেড়ে ওঠে, ধাপে ধাপে এগোতে হয়। এক লাফে যেমন গাছের মগডালে ওঠা যায় না, গণতন্ত্রের এই অভিযাত্রায়ও মানে এমন কোনো শর্টকাট রাস্তা নেই আমি এই করলাম আর ফ্যাসিবাদ ফিরতে পারবে না, এই করলাম গণতন্ত্র থেকে আর বিচ্যুত হওয়া যাবে না, এমন করে বলবার কি সুযোগ আছে আসলে? যাই হোক, তো প্রফেসর ইউনূসের কথা এটা কিন্তু স্পষ্ট, তিনি শুধু নির্বাচন করতে আসেননি। যদিও তিনি বলেছিলেন আমার কথা না শুনলে বলবেন, আমি চলে যাব, আমি আমার জায়গায় আমি ভালো কাজ করছি, আমি ভালো আছি, সেখানে চলে যাব। গত 13-14 মাসে অসংখ্য প্রতিবাদের মুখে তিনি পড়েছেন, অনেক সমালোচনার শিকার হচ্ছেন, কিন্তু তিনি আর এখন ভুলেও যাবার কথা বলেন না। মাঝখানে পদত্যাগের নাটক করে টরেও তিনি আবার সব দলকে নিয়ে পোক্ত হয়ে বসে গেছেন। তিনি বলছেন তার কাজ হলো ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলা, যাতে আর কেউ গণতন্ত্রের নামে ক্ষমতা কুক্ষিগত করতে না পারে। সাধারণ জনগণ কিন্তু বলছে যে ক্ষমতা হয়তো ইতিমধ্যেই কুক্ষিগত হয়ে গেছে। তাই আসলে তিনি যে কথাগুলো বলছেন এটি আমার কাছে অলিক কল্পনা ছাড়া আর কিছু মনে হয় না। কারণ ওই যে বললাম, ধারাবাহিক চর্চার মাধ্যমে গণতন্ত্রের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে হবে। এটা গাইড বইয়ের মতো লিখে দিয়ে বলা যাবে না যে ফর্মুলা দিয়ে দিলাম, ব্যাস এটা মেনে চলো, তাহলে আর ফ্যাসিবাদ আসবে না, গণতন্ত্র আর কখনো কোথাও হারাবে না। তবে আমার কাছে যেটা মনে হয় আসলে একটা জুজুর ভয় তাকে এবং তার সাঙ্গপাঙ্গদের আসলে তাড়িয়ে বেড়াচ্ছে। এটার অনেক কারণ ব্যাখ্যা আপনারাও জানেন, আমিও জানি, বলে সময় নষ্ট করতে চাই না। এ প্রসঙ্গে আমি তার আরেকটি সাক্ষাৎকারের কথা একটু স্মরণ করতে চাই। এটি বিবিসি বাংলাকে তিনি দিয়েছিলেন গত সম্ভবত মার্চের 3 তারিখে এটি প্রকাশিত হয়েছিল। এটি নিয়ে আমি এর আগে একটুখানি কথা বলেছিলাম, সেখান থেকে ছোট্ট কয়েকটি পয়েন্ট একটু বলবো। সেই সাক্ষাৎকারে প্রফেসর ইউনূস বলেছিলেন একটা পলাতক দল দেশটাকে অস্থিতিশীল করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে, এই ভীতিটাই আসলে তিনি দূর করতে পারছেন না। আসলে ওই যে বললাম যে জুজুর ভয়, এটি কিন্তু আসলে কাজ করছে। এটি আমার ব্যক্তিগত মতামত, আমার ভুল হতে পারে। তিনি বলেছেন যে আওয়ামী লীগ অনেক আহ্বান জানাচ্ছে। হ্যাঁ, আওয়ামী লীগ জানাচ্ছে, আওয়ামী লীগের সভানেত্রী দিল্লি থেকে তার অনলাইনের মাধ্যমে, বিভিন্ন অ্যাপের মাধ্যমে তার নেতা কর্মীদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছেন, মিটিং করবেন, এটি হয়তো স্বাভাবিক। তিনি বলছেন যে তারা আহ্বান জানাচ্ছে, নানান কর্মসূচি দিচ্ছে, নানান ভয়ভীতি দেখাচ্ছে, মানুষ কিভাবে নেবে এটাকে
এটি তিনি বলছেন। আসলে মানুষ কিভাবে নেবে, যার যেভাবে নেবার, যারা প্রতিবাদ করবার তারা প্রতিবাদ করবে, যারা এটি মানবার তারা মানবে। তিনি কথায় কথায় যে গত সরকারের আমলে যে 3টি ভোট আসলে ভোট হয়নি, প্রহসনের নির্বাচন হয়েছে, এটি নিয়ে কথা বলেন। এটি নিয়ে আমরা আগেও বলেছি, এখনো বলছি। একথা সত্যি যে 2014, 2018 এবং 2024-এর নির্বাচনে কাঙ্ক্ষিত মাত্রায় ভোটারের অংশগ্রহণ ছিল না। কৌশল করে ভোটগুলো হয়েছে, আমির ভোট, তারপরে আপনার একক প্রার্থী দিয়ে জিতিয়ে নেওয়ার ভোট, এগুলো হয়েছে, আমরা সবাই জানি। কিন্তু এইরকম একটি পরিস্থিতিতে যে 14, 18, 24-এর মতো ভোট যেন না হয়, ওই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য, একটি ভালো ভোটের জন্য যা করণীয়, গত 14 মাসে তার কতটা তিনি করেছেন, কি কি তিনি করেছেন, বা শেষ পর্যন্ত তিনি কি করতে পারবেন, সেদিকে কি তার মনোযোগ আছে? আমরা তো দেখছি সমস্ত ওই কাজগুলো বাদ দিয়ে অন্য অনেক এজেন্ডা নিয়ে তিনি ব্যস্ত। এটি আমি যেমন দেখছি, আপনারাও দেখছেন, দেশের সাধারণ জনগণ দেখছে। আরেকটা কথা, দেশের মানুষের আস্থা প্রফেসর ইউনূস এবং তার সরকারের প্রতি শুরুর দিকে যেমন ছিল, এখন কি তেমন আছে? এই প্রশ্নটি আমি রাখতে চাই, এবং এই জন্যই রাখতে চাই যে এই প্রশ্নটির উত্তর বুঝতে পারলেই আসলে বিষয়গুলো সহজ হয়ে যায়। সেই জায়গায় প্রফেসর ইউনূস বা তার সরকার আসলে দৃষ্টি দিচ্ছে না। আমি মনে করি সংকটটা এখানেই। ইউনূস মনে করছেন সব ঠিক মতো চলছে, আসলে কিছুই ঠিক মতো চলছে না। তিনি যদি অধ্যাপক রেহমান সোবহানের কথাগুলো শুনতেন, দেবপ্রিয় ভট্টাচার্য যিনি তার সঙ্গে কাজ করেছেন বা করছেন এখনো, তার কথাগুলো শুনতেন, বা হোসেন জিল্লুর রহমানের কথাগুলো শুনতেন। অতি সম্প্রতি হোসেন জিল্লুর বেশ কিছু তথ্য উপাত্ত নিয়ে এসেছেন এবং বেশ কিছু পরামর্শমূলক কথা বলেছেন। এগুলো যদি তিনি শুনতেন এবং দেশের সাধারণ মানুষ কি বলছে, কি ভাবছে, সেগুলো যদি তিনি শুনতেন, সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত কষ্টের কথা সাধারণ মানুষ, একেবারে দরিদ্র দিনহীন মানুষ বলছে, এগুলো যদি তিনি শুনতেন, আমি নিশ্চিত তিনি সংকট কাটিয়ে উঠতে পারতেন। তিনি নিজেই তো আসলে ইতিপূর্বে স্বীকার করেছেন যে এটি একটি অপরিচিত জগৎ তাদের জন্য, তার জন্য। এক্সপার্ট হিসেবে তিনি বলছেন যে আমরা কেউ এক্সপার্ট হিসেবে এখানে আসিনি, এসে বসিনি, নিজের মতো করে চেষ্টা করে যাচ্ছি যেভাবে করতে পারি বা কিভাবে করতে পারি। তার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে, ওই যে আগেও বলেছি, লাগলে লেগে গেল, না লাগলে কপাল খারাপ। হ্যাঁ, ভুল বুঝতে পারলে মানুষ শুদ্ধ করার পথটা খুঁজে নেয় বা নিতে পারে। তিনি বা তার সরকার কিন্তু সেই পথে হাঁটেনি বা হাঁটছে না, কারণ তার এজেন্ডা সম্পর্কে কেবল তিনিই জানেন, তিনিই বুঝেন। তবে সেই এজেন্ডায় নেই সাধারণ মানুষের অংশগ্রহণ বা সম্মতি। গত কয়েক মাসের প্রেক্ষাপট বিশ্লেষণ করে এই কথাটি কিন্তু নির্দ্বিধায় বলতে পারি। জনসাধারণের কথা যদি তিনি ভাবতেন, তাহলে আমি বিশ্বাস করি আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। এটি একেবারেই আমি হলফ করে আপনাদের বলতে পারি। দর্শক, তাহলে কি আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা, রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর ব্যাপারে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে? খুব সহসাই কি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে এবং আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে? এই প্রশ্নগুলো নতুন করে সামনে আসার কারণ তৈরি করে দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। আগে বহুবার বলেছি যে প্রধান উপদেষ্টা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন। সেই ব্যাখ্যা করতে গিয়ে কখনো কখনো মনে হয় যে তিনি নিজের বিরুদ্ধেই নিজে কথা বলছেন কিনা, স্ববিরোধী কথা বলছেন কিনা। এখন একটা মন্তব্য, তখন আর একটা মন্তব্য। সেই কারণে কখনো কখনো মনে হয় যে তার বক্তব্যে স্পষ্ট স্ববিরোধিতা লক্ষ্য করা যায়। আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্য করলেন, আবার নির্বাচন কমিশন টেনে এনে যেটা বলার চেষ্টা করলেন, সেখানেও একটা স্পষ্ট স্ববিরোধিতা আমরা দেখলাম। প্রধান উপদেষ্টা আল জাজিরার সাংবাদিকের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ বিষয়ে কি বললেন, কি বোঝাতে চাইলেন, কি বললেন হয়তো ইতিমধ্যে আপনারা জেনে ফেলেছেন, কিন্তু আদতে কি বোঝাতে চাইলেন তার এই মন্তব্যের ব্যাপারে, আওয়ামী লীগ কবে নাগাদ রাজনীতি করতে পারছে, সেই মন্তব্যের প্রেক্ষিতে আমরা কি ভেবে নেব, ভারত বিষয়ে তার ভাবনা বর্তমানে কি, নাকি পুরনো ভাবনাতেই তিনি রয়েছেন, সেটা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। আমেরিকা সফররত আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস আল জাজিরার সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন গতকালকে থেকেই আলোচনা শুরু হয়েছে। মূলত গত রাত থেকে আলোচনা শুরু হয়েছে, যেটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম।
সেই ভিডিওটা আপনারা দেখেছেন হয়তো ইতিমধ্যে। সেখানে তিনি বলছেন যে জনগণ চাইছে তার সরকার আরও 5 বছর থাকুক, 10 বছর থাকুক। কোনো জনগণ আবার এও চাইছে যে 50 বছর থাকুক। কোনো জনগণ আবার এটাও চাইছে যে আপনি আজীবন ক্ষমতায় থাকুন, অন্য কারো দরকার নেই, নির্বাচনেরও দরকার নেই। অর্থাৎ তিনি বলেছেন জনগণের ভাবনা গণতন্ত্র না, জনগণের ভাবনা হচ্ছে সুশাসন। তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে তার সরকার যেটা চলছে সেই সরকারের আমলে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, সেই কারণেই জনগণ চাইছে যে এই সরকার আরও 50 বছর ক্ষমতায় থাকুক। এই একই সাংবাদিকের অপর একটা প্রশ্নের উত্তরে সেই প্রসঙ্গটা এসেছে আওয়ামী লীগ প্রসঙ্গ। আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা নিয়ে তিনি কি ভাবছেন সেটা যখন জানতে চাওয়া হয় তখনই তিনি সেই চমকপ্রদ মন্তব্যটা করলেন। কি বললেন তিনি? শিরোনামটা দেখে নিতে পারেন এনটিভির। তারা যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা যেতে পারে। অর্থাৎ সরকারের ভাবনার মধ্যে রয়েছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের ওপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। সরকার কি সত্যিই সেটা ভাবছে? সত্যিই কি আওয়ামী লীগ খুব সহসা রাজনীতিতে ফিরে আসছে? সত্যিই কি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে? পরিবেশ কি পাল্টে যাচ্ছে? সেই পরিবেশ পাল্টে যাওয়ার কারণটা কি? আন্তর্জাতিক চাপ নাকি অন্য কিছু? কি বলছেন সেটা শুনলেই কিছুটা হয়তো বোঝা যাবে। তিনি বলেছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি, শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনি বলেছেন যে কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসেবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা যেতে পারে। অর্থাৎ তিনি বলছেন যে মানে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, কিন্তু যে কোনো সময়ই যে কোনো মুহূর্তে তাদের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। কোন প্রেক্ষাপটে তিনি এই কথা বললেন তিনি ভালোই জানেন। আগে নিউজটা একটু পড়ে নিই, তারপরে সেই ব্যাখ্যায় যাব। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে। তিনি একবার বলছেন যে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞাটা সাময়িক, সেটা যে কোনো মুহূর্তে তুলে নেওয়া হতে পারে। আবার বলছেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেই ব্যাখ্যা নির্বাচন কমিশনের, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। তিনি বলছেন তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশগ্রহণ করতে পারবে, কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করবে, সুতরাং তারাই ভালো বলতে পারবেন। তিনি মজার একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে উপস্থাপকের কাছে তিনি বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, এটা আমি মানি না। উপস্থাপক যখন তাকে জিজ্ঞাসা করেছেন যে আওয়ামী লীগের তো লক্ষ লক্ষ সমর্থক রয়েছে, যদিও লক্ষ লক্ষ সমর্থকের জায়গায় কোটি কোটি সমর্থক, এই দাবিটা আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয় এবং এই দাবির বাস্তবতাও আমরা দেখি। যদি দেশের এই মুহূর্তে আওয়ামী লীগের জনপ্রিয়তা যদি তলানিতে ভাবা হয়, তাও যদি মানে সব কিছু মাইনাস করেও ভাবা যায়, তাহলে অন্তত 20% মানুষ তো আওয়ামী লীগকে সাপোর্ট করে। সেই হিসাবে কোটি সংখ্যা তো আসবে। কিন্তু প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, এটা আমি মানি না, তবে তাদের সমর্থক আছে। এই কথায় কি দাঁড়ালো? যে আওয়ামী লীগের সমর্থক লাখের ঘরে নেই, 1 লাখও নেই। আওয়ামী লীগের সমর্থক হাজারের ঘরে, অর্থাৎ হাজার হাজার, সেটা 99,999 জন হতে পারে। তিনি স্থির সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে আওয়ামী লীগের সমর্থক লাখের ঘরে নেই, অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশে 1 লক্ষ মানুষও আওয়ামী লীগকে সমর্থন করে না। এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। হয়তো তিনি তার মানে জনগণ দিয়ে, তার সরকারের বিভিন্ন পর্যায় দিয়ে একটা জরিপও করেছেন। সেই জরিপ, ইন্টারনাল যে জরিপ করেছেন, সেই জরিপে হয়তো তিনি পেয়েছেন যে আওয়ামী লীগের এই মুহূর্তে সারা দেশ কুড়িয়ে হয়তো কয়েক হাজার সমর্থক পাওয়া যাবে। সেটাই তিনি বললেন যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, এটা আদতে বাস্তবতা নয়, এটা আমি বিশ্বাস করি না। এখন জনগণের ভাবনা, জনগণ তার কথার সঙ্গে একমত হচ্ছে কি হচ্ছে না। তিনি বলছেন তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে, তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না। এবার তিনি বলছেন যে আগামী ভোটে আওয়ামী লীগের প্রতীক থাকবে না। কিছুক্ষণ আগেই তিনি বলেছেন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটা নির্বাচন কমিশনের ব্যাখ্যা, নির্বাচন কমিশনের ভাবনা, তারা সিদ্ধান্ত জানাবে, কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করবে। পরক্ষণেই তিনি বলছেন যে আওয়ামী লীগের যে মার্কা, সেই মার্কা নির্বাচনে থাকবে না।
একই সাক্ষাৎকারে একই জায়গায় বসে থেকে স্ববিরোধী কথা হয়ে গেল। একবার বলছেন যে নির্বাচন করার না করার এখতিয়ার নির্বাচন কমিশনের হাতে, আবার বলছেন যে তাদের মার্কা এবারের ভোটে থাকবে না, অর্থাৎ নৌকা মার্কা থাকবে না। তার মানে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। তার মানে কি দাঁড়ালো? তিনি যে বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যে কোনো মুহূর্তে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে, সেটাও এক ধরনের এই মন্তব্যের জায়গায় এসে যখন তিনি বলছেন যে প্রতীক থাকবে না, অর্থাৎ নৌকা প্রতীক থাকবে না, সেখানে এসে আবার সেটা উল্টে গিয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে তার ওই মন্তব্যটা আদতে সঠিক নয় যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো মুহূর্তে তুলে নেওয়া হতে পারে। এই যে ডক্টর ইউনূস বলেছেন আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারেনি, তারা মানুষ হত্যা করেছে, বহু অপরাধ করেছে, যে কথাগুলো আওয়ামী লীগ সম্পর্কে এই মুহূর্তে বলা হয় সেই কথাগুলোই বলেছেন। এই রকম মানে এক ধরনের স্ববিরোধী অবস্থান আওয়ামী লীগ সম্পর্কে যখন আমরা দেখলাম, তখন তিনি ভারতের ব্যাপারেও কথা বলেছেন। সেটাকে নিয়ে সুন্দর একটা ফটোকার্ড তৈরি করেছে চ্যানেল আই, সেই চ্যানেল আইয়ের ফটোকার্ডটা দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন যে হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে আমি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি, তারা তাকে অর্থাৎ হাসিনাকে রাখতে চান। আমি বলেছি আপনাকে বলতে পারবো না কি করবেন, তবে খেয়াল রাখবেন তিনি যেন আমাদের নিয়ে কিছু না বলেন, অর্থাৎ সরকার নিয়ে বাংলাদেশ নিয়ে যেন কিছু না বলেন। মোদী বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ আমি করতে পারি না। ভারত বরাবরই তাকে সমর্থন করছে। এখানে তারা আশা করছে, এখনও তারা আশা করছে তিনি অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন পূর্ণ গৌরবে, বিজয়ী নেত্রী হিসেবে। এই ভাবনাটা নাকি ভারত এখনই মনে করছে যে আওয়ামী লীগের সভানেত্রী তিনি বাংলাদেশে ফিরে আসবেন পূর্ণ মর্যাদা নিয়ে এবং বীর দর্পে ক্ষমতা নিয়ে, অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবেই ফিরে আসবেন। এটা ভারত মনে করছে, এটা ভারতের ভাবনা। আবারও ভারতের বিরুদ্ধে তিনি সরাসরি কথা বললেন এবার শেখ হাসিনা ইস্যুতে ভারতের ব্যাপারে বরাবর একই ধরনের কথা বলছেন, যদিও বিভিন্ন সময় ভারতের 7 সিস্টার্স নিয়ে কথা বলে বিতর্কের জন্ম দিয়েছেন। দর্শক, আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ সম্পর্কে আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা যে কোনো মুহূর্তে তুলে নেওয়া হবে এই কথা, এবং নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না এই কথা, এবং পরক্ষণেই বলা যে জনগণ ভোট দেবে, তাদের আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবে, শুধু তাদের মার্কাটা নির্বাচনে থাকবে না, অর্থাৎ নৌকা মার্কা নির্বাচনে থাকবে না, সেই সিদ্ধান্ত তিনি জানিয়ে দিচ্ছেন। তখন কি তার কথাগুলো একটু এলোমেলো, একটু স্ববিরোধী মনে হচ্ছে না? কেন এই স্ববিরোধী অবস্থান নিচ্ছেন? কেন একেবারে স্ট্রংলি একটা জায়গায় অবস্থান করতে পারছেন না? সমস্যাটা আদতে কোথায়? দর্শক, আপনার ভাবনায় সেই সমস্যাটা আসলে আপনি স্পেসিফিক যদি ভাবতে পারেন সমস্যাটা কোথায়, জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।